ওয়েলকাম স্টুডেন্টস। চলো ক্লাস 10 তোমরা। তো আজকে আমরা একটা কবিতা দিয়ে শুরু করি ক্লাস। জন মেশফিল্ডের সি ফিভার কবিতাটা আমরা পড়ব আজকে। প্রথমে কবি সম্পর্কে একটু দেখে নেওয়া যাক কি আছে। বইটা খুলে বসো, পেজ নাম্বার 48 তোমাদের বইয়ে দেখো। পুরো নাম জন এডওয়ার্ড মেসফিল্ড, জন্ম 1878 সালে এবং মৃত্যু 1967। দুটো শতাব্দীকেই খুব ভালো করে দেখেছেন কবি, একটা ঊনবিংশ শতক বা 19th সেঞ্চুরি আর একটা 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরির অনেকটাই উনি দেখেছেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ইউনাইটেড কিংডমের কবি, ইউকে। He is also remembered as the author of the children's novels The Midnight Folk and The Box of Delights। দুটো বিখ্যাত উপন্যাস আছে ওনার শিশুদের জন্য লেখা, একটার নাম দ্য মিডনাইট ফোক আর একটা দ্য বক্স অফ ডিলাইটস। অত্যন্ত লেখাপড়া ভালোবাসতেন, মানে এমন ভালোবাসতেন যে পড়ালেখার নেশা হয়ে গিয়েছিল ওনার, বই ছেড়ে উঠতে পারতেন না। এবং কবিতাটা হয়তো তোমরা এর মধ্যে পড়েও থাকতে পারো, যাই হোক হয়তো একটু সামান্য আইডিয়া তোমাদের আছে। সমুদ্র যাত্রা বিষয়ক কবিতা, সমুদ্রকে ভালোবাসা বিষয়ক কবিতা, এবং উনি নিজেও সমুদ্রকে ভালোবেসে ফেলেছিলেন এবং দীর্ঘদিন সমুদ্র যাত্রায় কাটিয়েছেন। এবার কবিতা সম্পর্কে 2-3 লাইন দেওয়া আছে, ওটা আমরা এক্ষুনি পড়ছি না, আমরা সরাসরি কবিতাটা পড়ছি আগে। হ্যাঁ, পড়ি, শোনো। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind's song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn big breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the girl's way and the whale's way, where the wind's like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trick's over. ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা কবিতার ছন্দের ধরনটা একটু দেখে নেব। দেখো, 3টে স্তবক দেখতে পাচ্ছি আমরা। ছন্দের ধরনটা কিরকম দেখো। প্রথম লাইনের শেষ শব্দ স্কাই, দ্বিতীয় লাইনের শেষ শব্দ বাই, এই দুটি একে অপরের সঙ্গে ছন্দ করেছে। তৃতীয় লাইনের শেষ শব্দ শেকিং, চতুর্থ লাইনের শেষ শব্দ ব্রেকিং, এই দুটি একে অপরের সঙ্গে ছন্দ করেছে। যখন কবিতার যে কোনো দুটি লাইন নিজেদের মধ্যে ছন্দ করে পরপর, তখন সেই দুটি লাইনকে আমরা কাপলেট বলি। কি বলি? কাপলেট। COUPLET, COUPLET, কাপলেট। এখানে দেখো কবিতায় 3টে স্তবকে দুটি 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 এরকম করে 6টা রাইমিং কাপলেট আছে। রাইমিং কাপলেট কেন? কারণ নিজেদের মধ্যে ছন্দ করছে তাই। স্কাই বাই একটা কাপলেট, শেকিং ব্রেকিং এই 2 লাইনের একটা কাপলেট ছন্দ করেছে। টাইড ডিনাইড ছন্দ করেছে, ফ্লাইং ক্রাইং ছন্দ করেছে, লাইফ নাইফ ছন্দ করেছে, রোভার ওভার ছন্দ করেছে। মোট 6টা কাপলেট আছে, 6 দুগুণে 12 লাইন, 3টে স্তবক, 4 4 4, তাই তো? ওকে, তাহলে কবিতার ছন্দের ধরন কিরকম? স্কাইয়ের পাশে লিখবো স্মল এ,
তার পরের লাইনের বাই ছন্দ করেছে স্কাইয়ের সঙ্গে, অতএব সেটাও স্মল এ এ। তারপরে শেকিং, শেকিংয়ের পাশে লিখব বি, তার সঙ্গে ছন্দ করেছে ব্রেকিং, তার পাশে লিখব বি, অতএব এ এ বি বি। বাদ বাকি স্তবকগুলো দেখো তাই, অতএব এই কবিতার ছন্দের ধরন হচ্ছে এ এ বি বি। ঠিক আছে, এবার আমরা কবিতার ব্যাখ্যায় যাচ্ছি। দেখো, I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. দেখো এই কবিতায় দুটো শব্দগুচ্ছ বারবার ঘুরে ঘুরে এসেছে। একটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আর অ্যান্ড অল আই আস্ক। যখন কবিতায় কোনো একটি বিশেষ শব্দগুচ্ছ বা ফ্রেজ বারবার প্রত্যেকটা স্তবকে ঘুরে ফিরে আসে, তখন সেটিকে ইংরেজিতে কবিতা লেখার যে ধরন, সেই ধরন অনুযায়ী, কবিতা লেখার ধরনে তো অনেক অনেক অলংকার থাকে, অনেক অনেক অলংকার দিয়ে তো একটা কবিতা তৈরি হয়। তো অনেকগুলি অলংকারের মধ্যে একটি অলংকার হচ্ছে এই অলংকারটি, যেখানে কবি একটি ফ্রেজ বা কিছু শব্দগুচ্ছকে বারবার তার কবিতার স্তবকে স্তবকে বারবার নিয়ে আসেন। এটিকে বলা হয় ইংরেজিতে রিফ্রেন, REFRAIN, রিফ্রেন। রিফ্রেন শব্দের অন্য একটা অর্থ আছে, কোনো কিছু করা থেকে বিরত থাকা, সেটাকে আমরা রিফ্রেন বলি। কিন্তু এখানে রিফ্রেন শব্দের অর্থ অন্য। এখানে রিফ্রেন হচ্ছে কবিতা লেখার একটি অলংকার। কি অলংকার? যেখানে কবিতায় কোনো বিশেষ শব্দগুচ্ছ বা ফ্রেজ বারবার ঘুরে ফিরে আসে, এটিকে রিফ্রেন বলা হয়। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটা হচ্ছে রিফ্রেন। অ্যান্ড অল আই আস্ক, এটিও। কবি কি বলছেন? যে আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে। সেই যে একাকী সমুদ্র, সেই যে একাকী সমুদ্রের আকাশ, কি চাই আমার? একটা বড় সড়ো জাহাজ চাই, তার লম্বা মাস্তুল চাই, এবং আকাশে সেই তারাটি চাই যে তারাটি সমুদ্র পথে আমার জাহাজকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তোমরা জানো যে সমুদ্র যাত্রায় নাবিকেরা কি করতেন? আকাশের তারা দেখে, পোল স্টারকে দেখে, সাধারণত ধ্রুব তারাকে দেখে কি করতেন? তারা দিক নির্ণয় করতেন। স্টিয়ার করা মানে, তোমরা সাইকেল চালাও, সাইকেলের যে হ্যান্ডেলটা সেটাকে বলা হয় স্টিয়ারিং। বাইকের হ্যান্ডেলটাকে কি বলা হয়? স্টিয়ারিং। গাড়িতে যে চালানোর সময় যে হাতে যে চাকাটা ঘোরানো হয় সেটাকে কি বলে? স্টিয়ারিং। হ্যাঁ, ওটার মাধ্যমে কি করা যায়? ওটার মাধ্যমে তোমার যানটিকে একটি নির্দিষ্ট অভিমুখ দেওয়া যায়। তো আমি আমার জাহাজটিকে যাতে ঠিকঠাক সমুদ্র পথে চালনা করতে পারি, তাই জন্য আমার একটা গাইডিং স্টার লাগবে, এমন একটা তারাল নক্ষত্র লাগবে আকাশে, যে আমার জাহাজের দিক নির্ণয় সাহায্য করবে। এটুকুই আমি চাই। কার কাছে চাইছেন কবি? খুব স্বাভাবিক, যার কাছে এগুলো চাওয়া যায়, তার মানে অপরিসীম ক্ষমতার অধিকারী ঈশ্বরের কাছে চাইছেন। And the wheels kick, and the winds song, and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. এটাই উনি চাইছেন। কি চাইছেন? জাহাজটা হু হু করে এগিয়ে যাবে, জল কেটে জাহাজের যে চাকা, যখন জাহাজের যে প্রপেলার ইত্যাদি জল কেটে যখন এগোবে তার যে শব্দটা হয়, এবং বাতাসের সঙ্গীত। সমুদ্রযাত্রা মানেই হচ্ছে বাতাসকে সঙ্গে নিয়ে চলা। নিচে জলের ঢেউ, আর জলের উপরিভাগ থেকে সবটাই হচ্ছে বাতাসের ঢেউ। আর বাতাসের গতি প্রকৃতি মাঝে মাঝেই সমুদ্রের বুকে পাল্টাতে থাকে, নিজের চরিত্র পাল্টাতে থাকে। তো বাতাসের যে সুরমূর্ছনা, তাকে সঙ্গে করে নিয়ে চলা। সেই বাতাসের ধাক্কায় যখন জাহাজের পাল দুলবে, সেটাও আমি দেখতে চাই, কবি বলছেন। পালের যে সেই দোদুল্যমানতা বাতাসের আঘাতে, সেটাও আমি দেখতে চাই। একটা গ্রে মিস্ট, এবং চারিদিকে মাঝে মাঝেই কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে পরিবেশটা, ধূসর বর্ণের কুয়াশা সমুদ্রের মুখকে ভার করে তুলবে, এবং আবার কালচে ধূসর ভোর হবে রাত পেরিয়ে সমুদ্র বক্ষেই। আমি এগুলোই দেখতে চাই, এগুলোকেই সঙ্গে করে নিয়ে চলতে চাই। I must go down to the seas again for the call of the running tide. সমুদ্রের ঢেউ, সমুদ্রের বুকে যে জোয়ার আসে, চাঁদের আকর্ষণে যে জোয়ার ভাটার খেলা চলে সমুদ্রের বুকে, তোমরা জানো, ভরা কোটাল তাতে। এবং রানিং হচ্ছে টাইড মানে জোয়ার, রানিং। জোয়ারে তো
জল তো কখনো থেমে থাকে না, জল ক্রমাগত আন্দোলিত হতেই থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যেতেই থাকে, জলকণা জলরাশি। হ্যাঁ, সেই জন্য এই জোয়ারকে বলা হচ্ছে রানিং, যেটা কিনা স্থবির নয়, এক জায়গায় দাঁড়িয়ে নেই। এবং এই প্রাণচঞ্চল যে জলের জোয়ার, সে জোয়ার যে আমাকে ডাকে, আমাকে বারবার ডাকে, আয় সমুদ্রের বুকে আয়। ইটস এ ওয়াইল্ড কল। এটা একটা বন্য ডাক, এটা একটা আদিম ডাক, এটা কোনো ঘরোয়া ডাক নয়, এটা স্থবিরতার ডাক নয়, এটা থমকে যাওয়ার ডাক নয়, এটা অ্যাডভেঞ্চারের ডাক, এটা জীবনকে বাজি রাখার ডাক। সেজন্য ওয়াইল্ড কল। পোষ না মানা একটা ডাক, অচেনা একটা ডাক, কিন্তু খুব চেনা। দ্যাট মে নট বি ডিনাইড। এবং এই কল এবং এই ডাককে অগ্রাহ্য করা যায় না। ডিনাই করা মানে অগ্রাহ্য করা, অস্বীকার করা, কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। আমি কি চাই? একটা বাতাসে মুখরিত দিন এবং আকাশে সাদা সাদা পেঁচা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, সমুদ্রের জল উত্তাল হয়ে উঠছে, ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, সাদা ফেনা তৈরি করছে, এবং সি গার্লসগুলো, সি গার্ল এক ধরনের পাখি যারা সমুদ্রের উপর ঘুরে বেড়ায়, ছবি তোমরা দেখতে পাবো, আমি ছবি পাঠিয়ে দেবো এখন। এবং সি গার্লসগুলো চেঁচাচ্ছে, ডাকছে। এই ছোট ছোট এককগুলো দিয়ে তৈরি করা একটা দিন আমার চাই, যখন আমি সমুদ্রবক্ষে সমুদ্র যাত্রা করতে পারবো। এই দ্বিতীয় স্তবকটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে কবি কি করেছেন, এখানে আমাদের যে পাঁচটি ইন্দ্রিয়, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়রই গ্রাহ্য হবে এমন কিছু কিছু উপকরণ দিয়ে এই স্তবকটাকে সাজিয়েছেন। যেমন ধরো সি গার্লস ক্রাইং, সি গার্লসরা ডাকছে, অতএব সেই ডাকটা আমি শুনছি। তাহলে কোন ইন্দ্রিয়কে রেফার করলো? আমাদের শ্রবণেন্দ্রিয়কে। সেটা কি? কান। হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা যা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, এটা আমি দেখবো। দেখাটা কোন ইন্দ্রিয়কে রেফার করছে? চোখকে। ফিলিং, তারপর কি হচ্ছে? উইন্ডি ডে, বাতাসে মুখরিত দিন, প্রবল বাতাস বইছে। তাহলে কি হবে? বাতাস তো আমরা চোখে দেখতেও পাই না, শুনতেও পাই না, তাহলে বাতাসকে আমরা কি করতে পারি? অনুভব করতে পারি। বাতাস যে একটা শীতলতা তৈরি করছে, একটা শীতল আমেজ তৈরি করছে, সেটা আমি অনুভব করছি। হ্যাঁ, তাহলে অনুভব কি দিয়ে করি আমরা? ত্বক দিয়ে। তাহলে 3 নম্বর সেন্স হলো ত্বক। এবং তারপর কি? ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম। হ্যাঁ, সমুদ্রের জল ঢেউ ঝাপটাচ্ছে, সেই ঢেউয়ের ঝাপটা আমার গায়ে এসে লাগলো। এবং ঢেউয়ের সমুদ্রের যে ঢেউয়ের জল, মানে সমুদ্রের জল, সেই জলের স্বাদ কীরকম? নোনতা। এবং সমুদ্রের জলের একটা নোনতা গন্ধও থাকে। তাহলে সেই গন্ধ আমরা কিসে পাবো? নোজে, নাক দিয়ে, আর একটা ইন্দ্রিয়। এবং সল্টিনেস, জলের যে সল্টিনেস, জলের যে নোনতার ভাব, সেটা আমরা আমাদের কোন ইন্দ্রিয় দিয়ে টেস্ট করতে পারবো? সেটা হচ্ছে জিহ্বা বা জিভ। তাহলে নাক, জিভ, ত্বক, চোখ, কান, প্রত্যেকটা ইন্দ্রিয়গ্রাহ্য 5টি উপকরণই উনি এই স্তবকে দেখো রেখেছেন, তাই না? আচ্ছা, আবার ফিরি কবিতায়। দেখো শেষ স্তবকটা দেখো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। যে লোকটা সারাদিন সমুদ্রবক্ষে সমুদ্রযাত্রা করে কাটিয়ে দিতে চায়, তাহলে সমুদ্রে তো আমি বিকিনির হাট, বাজার হাট, লোকজন, পরিবার, সমাজ সব কিছুকে পাবো না। ওখানে তো আমার একাকী জীবন। সমুদ্রবক্ষে বিশাল সমুদ্র, চারিদিকে জল আর জল, সেখানে আমি একা ভেসে চলেছি জাহাজে। তাহলে এটা একটা ভীষণ একাকী জীবন। এটা একটা ভাসমান, একাকী, উদ্দেশ্যহীন একটা জীবন যেন। হ্যাঁ, কোথা থেকে চলেছি ঠিক নেই, কোথায় যাচ্ছি ঠিক নেই, দিকশূন্যপুরের দিকে যাত্রা করেছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এই জীবন কাদের হয়? যারা ভ্রাম্যমান তাদের হয়, যারা ভ্যাগাবন্ড তাদের হয়। ভ্যাগাবন্ড মানে কি? ভবঘুরে। জিপসি মানেও তাই, ভবঘুরে, যারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলেছে। হ্যাঁ, এরকম একটা ভ্যাগ্রান্ট মানে হচ্ছে উদ্দেশ্যহীন, জিপসি মানে হচ্ছে ভবঘুরে, লাইফ মানে জীবন। তো একটা উদ্দেশ্যহীন ভবঘুরের জীবন আমি চাইছি। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, যেখানে গার্লসরা উড়ে বেড়ায়, যেখানে তিমি মাছেরা সাঁতরে বেড়ায়। হোয়ার দ্য উইন্ড, এখানে উইন্ড ইজ, হ্যাঁ, হোয়েল, হ্যাঁ, এখানে উইন্ড ইজ লাইক এ, হ্যাঁ,
উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ। কিন্তু গার্লস আর হোয়েলস, এগুলো কিন্তু হোয়েল ইজ বা গার্ল ইজ নয়। এগুলো যেমন রাম, রামের রামস, সেরকম গার্ল, গার্লের পথ গার্লস, অ্যান্ড দ্য এবং তিমিদের পথ ওয়েলস, ওয়েলস ওয়ে। কিন্তু উইন্ডস এখানে কিন্তু বাতাসের নয়। বাতাস যেন একটা তীব্র ছুরির মতো, ছুরির ফলার মতো বাতাস, মানে বাতাস, ঠান্ডা বাতাস শোঁ করে বইছে, আমার ত্বকে এসে যেন ছুরির ফলার মতো বিধছে, এটাই আমি চাই। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রোভার। আমি কি চাইছি, আমার সঙ্গে আরও একজন রোভার থাকবে, আমার সঙ্গে আমার মতোই আরও একজন সমুদ্রবক্ষে থাকবে, হ্যাঁ, যে আমার এই কাহিনী শুনবে, আমার গল্প শুনবে এবং সদাহাস্যমান হবে, আমার সঙ্গে একই জীবন বাঁচবে এবং আমার গল্প বলার এবং গল্প শোনার সাথী হবে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। ট্রিক শব্দটা খেয়াল করো। ট্রিক এখানে সমুদ্রবক্ষে জাহাজে ব্যবহৃত একটা ঘড়ির মতো, যেখানে ওই হিসাব করা হয় যে 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হচ্ছে ঠায় তাকিয়ে থাকা, জাহাজ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, জাহাজের গতি নিয়ন্ত্রণ করা, জাহাজের অভিমুখ নিয়ন্ত্রণ করা, এবং 8 ঘন্টার ঘুম, এরকম। হ্যাঁ, আবার 8 ঘন্টার ঘুম হলো, উঠে আবার তোমাকে 4 ঘন্টা ডিউটি করতে হবে, আবার ঘুমিয়ে পড়লে আবার ডিউটি করতে হবে, এরকমভাবে যাবে। তো আবার যখন লম্বা ট্রিকটা আমার হয়ে গেছে, আমার ডিউটি হয়ে গেছে, তখন তারপর আমি একটু ঘুমোতে যাব। সেই সময়টা আমার হবে কীরকম, খুব শান্তির ঘুম, এবং আমার সুন্দর সুন্দর স্বপ্ন আসবে, এবং আমার এই হয়তো এই সমুদ্রযাত্রা নিয়ে, এই সমুদ্রযাত্রার স্বপ্নই হয়তো আমার আবার আসবে, আমার স্বপ্নেও হয়তো সমুদ্রযাত্রাই থাকবে। এই লাইনটার একটা বিশেষ গুরুত্ব আছে। এই লাইনটা এরকমও হতে পারে, এখানে যে কোয়াইট স্লিপ বা সুইট ড্রিমের কথা বলা হচ্ছে, সেটা হয়তো কবি মৃত্যু পরবর্তী জীবনের কথাও বলছেন, আফটার লাইফের কথা বলছেন, যেখানে আমি একসময় মারা যাব এবং আমি পঞ্চভূতে বিলীন হয়ে যাব, কিন্তু আমার কাজ পড়ে থাকবে, আমার কর্ম পড়ে থাকবে, আমার কর্ম দিয়ে মানুষ আমাকে চিনবে। এবং কোয়াইট স্লিপ, মৃত্যুর পরের তো আর ঘুম ভাঙে না, মৃত্যুর পর মানুষ যে ঘুমিয়ে পড়ে সেটা চিরনিদ্রা হয়, চিরনিদ্রা তো আর ভাঙে না, মানুষ ঘুমিয়ে পড়ে তো সেই ঘুম আর ভাঙে না। হ্যাঁ, সুখনিদ্রা, চিরনিদ্রা আর ভাঙে না, মৃত্যুর পরবর্তী যে ঘুম, হ্যাঁ, তো সেই ঘুম আর আমার ভাঙবে না, এবং আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কেন নিশ্চিন্তে ঘুমোতে পারবো? কারণ যেটা আমার কাজ, যে কাজে আমি নিয়োজিত ছিলাম, সেই কাজটা আমি আমার প্রাণ দিয়ে করেছি, আমার প্রাণ ভরে করেছি, সে কাজটাকে আমি আজীবন ভালোবেসেছি, সেই কাজের প্রতি আমার কোনো দিন, সে কাজে হয়তো অনেক দুঃখ ছিল, সে কাজে হয়তো অনেক কাঠিন্য ছিল, যন্ত্রণা ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু তবুও সেই কাজটাকে আমি ভালোবেসে করেছি, সেই কাজটাকে আমি এনজয় করেছি, সেই কাজটার পরতে পরতে আমার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে। হ্যাঁ, কাজটাকে আমি সর্বদা ভালোবেসেছি, কাজটা যতই আমাকে, কাজের হয়তো অনেক ভ্রুকুটি ছিল, আমার দিকে হয়তো ভুরুকুচকে তাকিয়ে থেকেছে আমার কাজ, হ্যাঁ, কিন্তু আমি কখনো তাকে ভয় পাইনি, আমি সর্বদা তাকে ভালোবেসেছি। সেই জন্য আমি এক চির শান্তির ঘুমে এবার শায়িত হতে পারবো। এই যে প্রকৃতির দুটো অত্যন্ত শক্তিশালী দুটো উপকরণ, প্রকৃতির দুটো অত্যন্ত শক্তিশালী একক, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে বাতাস, এই দুটিকে একাত্ম করে চলা, এই দুটির সাথে মনুষ্য জীবনের একাত্মতা, হ্যাঁ, মানুষের জীবনকে একদম মিশিয়ে ফেলা, অঙ্গাঙ্গিভাবে জুড়ে যাচ্ছে মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির এই দুটো বড় বড় ফোর্স, হ্যাঁ, তাদেরকে নিয়ে চলা, এটাই কবির কবিতায় বারবার ফুটে উঠেছে। এই হচ্ছে কবিতা। তোমরা ভালো করে কবিতাটা আপাদমস্তক পড়বে, কবিতার যে ছন্দের ধরন, সেই ধরনটা বজায় রেখে পড়বে, আমি যেভাবে পড়লাম সেভাবে পড়ার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে, এই গ্রুপে মেসেজ করবে, আমি উত্তর দেব। ঠিক আছে, পড়ো।